অধিকাংশ ফটোগ্রাফাররাই জানেন না যে ফটোগ্রাফি একটা ফাইন আর্ট বা ললিত কলা। অনশন করে ফেললাম 7 দিনের, যে আমাকে ক্যামেরা কিনেই দিতে হবে। পেন্টার যেরকম ছবি বিক্রি করে খেতে পারে, একজন ফটোগ্রাফারও ছবি বিক্রি করে খেতে পারে। সারা পৃথিবীর প্রত্যেক ফটোগ্রাফারের মানে স্বপ্ন থাকে ওই চারটে হলদে বর্ডার চারদিকে, তার মধ্যে একটা ছোট্ট ছবি। যদি একজন 2 নম্বরই লোককেও রাজার মতো পৃথিবী ত্যাগ করতে দেখতাম, আমি হলপ করে বলছি আমি দুর্নীতির পথেই যেতাম। আমরা মুহূর্তে বাঁচি, আর মুহূর্তকে ধরে রাখে ফটোগ্রাফি। আমরা আজ এমন একজনের মানুষের কাছে এসেছি যিনি মুহূর্তকে বন্দি করে রাখেন। নমস্কার, আলাপ টিভির নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার দাদা। আমরা আজ এসেছি বিশিষ্ট আলোকচিত্র শিল্পী অতনু পাল মহাশয়ের কাছে। প্রথমেই জানবো দাদা কেমন আছে? এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব ভালো আছি বলাটা তো সাংঘাতিক পাপ বলবো। ঠিক আছে, চলছে জীবনের, কি বলবো, জোয়ার ভাঁটা থাকে। ভাঁটাটা বড্ড বেশি সময় ধরে কন্টিনিউ হচ্ছে বলে একটু কষ্টে আছি, এই আর কি। ললিতকলা বা ফাইন আর্টের মধ্যে একটি হলো ফটোগ্রাফি। এই ফটোগ্রাফির অনেকগুলো ডিভিশন আছে। আলোকচিত্রশিল্পী এবং ফটোগ্রাফারের মূল পার্থক্যটা কোথায়, সেটা যদি আমাদের দর্শকদের একটু বলেন। খুব ভালো প্রশ্ন। এটা গল্প করেই বলি আর কি। এর মধ্যে অনেকগুলো সেগমেন্ট আছে। প্রথমে দেখো, যেটা হচ্ছে যে ফাইন আর্টের মানে যেটাকে ললিতকলা বলি, ললিতকলার মূল 3টে স্তম্ভ। একটা হচ্ছে পেন্টিং, চিত্রকলা, একটা হচ্ছে স্কাল্পচার, ভাস্কর্য, আরেকটা হচ্ছে আলোকচিত্র, ফটোগ্রাফি। এইবার বলা হয় যে বলতে কোনো বাধা নেই। দীর্ঘ ধরো 49 বছর ধরে আমি ফটোগ্রাফি এই ফিল্ডে। আমাদের একটা ছোট্ট দল আছে, তাও বয়স হয়ে গেল, তাও 39 বছর। এটা তো জার্নি, বিভিন্ন মানসিকতার, বিভিন্ন বোধের, বিভিন্ন চেতনার মানুষের সঙ্গে দিয়ে যাতায়াত করতে হয়েছে। আর ঘটনা দুর্ঘটনা আছে তো বটেই। এইবার সবচেয়ে দুর্ভাগ্যজনক যে বিষয়টা হচ্ছে, অধিকাংশ ফটোগ্রাফাররাই জানেন না যে ফটোগ্রাফি একটা ফাইন আর্ট বা ললিত কলা। এইবার এখানে একটা বিষয় আছে যে আমরা যে এই যে বলছি যে পেন্টিংয়ের যদি ইতিহাস বা বয়স ধরা যায়, এর বয়স হচ্ছে 42,500 বছর। ধরো তোমার সঙ্গে যদি আলোচনাটা মাত্র 7-8 বছর আগে বসতাম ঠিক এই প্রশ্ন নিয়ে, তখন বলতাম যে পেন্টিংয়ের ইতিহাস হচ্ছে, চিত্রকলার ইতিহাস হচ্ছে 30,000 বছর। মাত্র 7 বছরের আরও চর্চায়, 7 বছরের আরও অনুসন্ধানে 42,500 একদম বলছে তারও প্লাস হবে, কিন্তু এটা একদম পাক্কা। এইবার যদি ফটোগ্রাফিতে চলে আসি, ফটোগ্রাফির এই যে সবে 19 আগস্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, বিশ্ব ফটোগ্রাফি দিবস গেল, সেটাকে ধরলো ফটোগ্রাফির বয়স হলো 185, মানে এখনও 200 বছর ভালো করে পার হয়নি, এখনও বেশ খানিকটা দেরি। অথচ দুটোই ফাইন আর্ট বা ললিত কলা। এইবার যেটা হচ্ছে, ফটোগ্রাফির যে সমস্যার একটা দিক হচ্ছে অন্যদিকে, যে ফটোগ্রাফির একটা দিক হচ্ছে, এক হচ্ছে যন্ত্রনির্ভর একটা মাধ্যম, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে যেহেতু তার অ্যাকিউরেসি পয়েন্টটা এত বেশি, তাকে বেশি ব্যবহার করা হয়েছে ডকুমেন্টেশন পয়েন্ট অফ ভিউ থেকে। ধরো যে সময় ফটোগ্রাফি আবিষ্কার হয়নি, ইংরেজরা এখানে রাজত্ব করছে, বিদেশের প্রচুর শিল্পীদের আনা হতো যে ওখানকার ছবিগুলো ওখানে পাঠানো, বাজেট বা লোকজন কীরকম আসবে এসব দেখার জন্য। এবং সেখানে ছবিগুলো দেখলে ছবির শিল্পমূল্য তো আছেই, কিন্তু ডকুমেন্টেশন ভ্যালুটাকে ভিত্তি করে ওই শিল্পগুলো গড়ে উঠেছে। ফটোগ্রাফির যেহেতু সরাসরি এটাকে গ্রহণ করতে পারে, তার ফলে হলো কি, এই কপিং বা ওই যে বললাম যে ডকুমেন্টেশনের এই দিকটা বেশি প্রচারিত হতে থাকলো। এবং এখনও দেখবে সেটা বিয়েবাড়ি, জন্মদিন, শ্রাদ্ধ অনুষ্ঠান, কোনো বিজয় উৎসব থেকে মিছিল, ঘটনা সবেতে ফটোগ্রাফি ডকুমেন্টেশন পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে। এইবার ললিতকলা বলতে ফটোগ্রাফি যে অনেক দিন লিপিবদ্ধ হয়েছে এরকম না, মাত্র ধরো পৃথিবীতে কত 30-40 বছর।
ভারতবর্ষে একটু সকলের কাছে ছড়িয়েছে খবরটা হয়তো 25-26 বছর। মূলত অসুবিধে কী ছিল, কেন ফটোগ্রাফিকে ওর মধ্যে দিচ্ছিল না? প্রথম প্রতিবন্ধকতা ছিল যে একটা যন্ত্রই যেন সব কিছু করে দিচ্ছে। আদপে তা নয়। তার ওই ডকুমেন্টেড করা ছাড়া এর অনেক পার্ট আছে। সেটাও শুধু ওই যে তুল্য সেই দিয়ে হয় না, সেটা পরে আসছি। আরেকটা কি, কোনো ফটোগ্রাফার যখন বারবার করে আবেদন করা হচ্ছে যে ফটোগ্রাফিকে শিল্পগত দিক থেকে ওকে ফাইন আর্টের অন্তর্ভুক্ত করা হোক, এবং তার প্রবল অন্য দিক থেকে চাপ আসছিল যে ফটোগ্রাফি এমন একটা মাধ্যম যে কল্পনা করতে পারে না, যার কল্পনা যে করতে পারে না, যে কোনো শিল্প মাধ্যমেই হোক, সেটা সঙ্গীত, নাটক, যাত্রা, পালা, গান, বাজনা, সাহিত্য, যাই বলো না কেন, যদি কল্পনা না থাকে সে কখনো শিল্প হয়ে উঠতে পারে না। ওরা খুব দৃঢ়ভাবে একটা প্রতিষ্ঠিত করে ফেললো, অদ্ভুতভাবে, কোনো ভোট না করেই, যে ফটোগ্রাফি কোনো কল্পনা করতে পারে না। আজকে পরবর্তীকালে আসবো অন্যান্য বিষয়ে, প্রচুর ভুড়ি উদাহরণ আছে যেটা কল্পনার শক্তি আছে ফটোগ্রাফারের। সেই জায়গা থেকে যখন ফটোগ্রাফাররা ওই আত্মপক্ষ সমর্থন করার মতো এটা প্রতিষ্ঠিত করতে সক্ষম হলো, তখন থেকে ফটোগ্রাফি ফাইন আর্ট হিসেবে গেল। এইবার যেমন ওই কী বলবো, সব লেখাই সাহিত্য নয়, সব কবি কবিতা নয়, আমি উচ্চমার্গ নিচুমার্গ মানে ন্যূনতম যে কোনো থাকে, সব ফটোগ্রাফি কখনো শিল্প হতে পারে না। তার মানে বলা হচ্ছে এবার ফটোগ্রাফির যে বিভিন্ন দিক, ধরো আমি খুব সাধারণভাবে বললে, একটা ট্রাভেল ফটোগ্রাফি, একটা ফটো জার্নালিজম, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফটোগ্রাফি, একটা কমার্শিয়াল ফটোগ্রাফি, একটা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, একটা পোর্ট্রেট ফটোগ্রাফি, একটা ফটো মাইক্রোগ্রাফি, একটা মাইক্রো ফটোগ্রাফি, স্পেস ফটোগ্রাফি, আমি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, কত ডিভিশন, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, বলে শেষ করতে পারবে না। এইবার এই যে এত রকম মাধ্যম, সবকটাই তো কখনো শিল্প নিয়ে কথা হয় না। দেখবে একটা কথা হয়, মানে চলে যে কাব্যের মধ্যে অনেক সংবাদ লুকিয়ে আছে, অনেক সংবাদও কাব্য হয়ে ওঠে। এবার তার মানে কি ধরে নেব যে সব সংবাদই কাব্য বা সব কাব্যর মধ্যেই সংবাদ লুকিয়ে আছে? এরকম তো নয়। এবার হচ্ছে যখন শুধু ফটো তোলা হচ্ছে, যারা এই মানসিকতা নিয়ে তুলছেন তাদের আমরা বলছি আলোকচিত্রী। আর যারা মেনলি ক্রিয়েটিভ পার্টটা, সৃজনশীলতার দিকটাকে বজায় রেখে মূল ফোকাসড যারা কাজ করছে, তাদের আমরা ক্রিয়েটিভ ফটোগ্রাফার বলছি, এবং সেখান থেকে তাদের আলোকচিত্র শিল্পী বলা হচ্ছে। আর কোনো কিচ্ছু না, এর বাইরে কোনো কিছু নেই। এইবার কেমন ধরো আমি বলছি যে আমার একটা পোর্ট্রেট তোলা হলো, পোর্ট্রেট কথাটা এসছে দেখবে কিছু পোর্ট্রে করা থেকে। এবার কেউ বলে যে তুমি একটা স্টুডিওতে গেলে, এখানে ভর্তি হবে, তার একটা ছবি তুললে, ওটা কি পোর্ট্রেট? আদপে তাই নয়, কারণ সে কিছু পোর্ট্রে করছে না। সে দেখাচ্ছে কি তোমার দুটো চোখ আছে, এখানে একটা কাটা দাগ আছে, চুলের স্টাইলটা এরকম, তোমার কাঁধটা এরকম, এই পর্যন্ত। তোমার চাওয়া পাওয়া, হতাশা, ব্যর্থতা, স্বপ্ন কিচ্ছু সে দেখাতে সক্ষম নয়। কিন্তু যদি একজন ক্রিয়েটিভ ফটোগ্রাফার তার পয়েন্ট অফ ভিউ থেকে আমার একটা পোর্ট্রেচার করে, তার মধ্যে তুমি এই অতনু পালকেই খুঁজে পাবে, কিন্তু যে এখনও এই বয়সে এসে লোকটা স্বপ্ন দেখছে, এই বয়সে তার একটা সাফল্যের যেমন একটা ঝলকানি আছে, না পাওয়ার প্রচুর যন্ত্রণা আছে। সেটা তো চালিয়ে নিয়ে যায় যে আরও দৌড়ই, যতদিন আছে কাজ করি, যে কোনো শিল্প মাধ্যমে। এটা খুব আহামরি কিছু, মানে বুক বাজিয়ে বলার মতো কোনো বড় কাহিনী নয়। এই হলো জায়গাটা, আর কিচ্ছু না। এই পেশা একটা আনকমন পেশা, তোমার এই পেশায় কিভাবে আসা, সেই গল্প আমরা শুনি। এটা একদম অদ্ভুতভাবে, মানে কেমন ধরো, এটা খুব ছোট করেই বলি, না হলে এই অনেকটা সময় কেটে নেবে। আমাদের বাড়ি হচ্ছে একটা বনেদি বাড়ি। যখন আমার জন্ম তখন ভাঙা বনেত, মানে যেমন বলে না যে সোনার চামচ দিয়ে মুখে জন্মেছিল, আমার ঠিক সেরকম ঘটনাটা ঘটেনি। আমি ভাঙন দেখেছি, পড়তি জায়গায় আমার জন্ম। তা ঠিক আছে, যখন ক্লাস 6-7 পড়ি, তখন থেকেই আমার এটা মারাত্মক আগ্রহ তৈরি হয়। কেমনভাবে হয়েছিল সেটা আমি জানি না। আমি নিজেও অনেক নিজেকে প্রশ্ন করি যে কে বলে দিল এটাই আমার নেশা হবে বা এটাই আমার পেশা হবে। তা বাড়িতে দাবি দাবা করলাম, কেউ কিছু ক্যামেরা করে দিল না। তখন আমাদের এই পাড়াটা শোভাবাজারে প্রচুর স্টুডিও ছিল, প্রায় 12-14টা স্টুডিও, এখান থেকে বিডন স্ট্রিট পর্যন্ত, শোভাবাজার থেকে অতটা। তা রাস্তাঘাটে যখন যাচ্ছি, বেরোচ্ছি, পড়তে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, খুব স্বাভাবিকভাবে সেদিকে চোখ পড়তো।
তা আগ্রহ তৈরি হচ্ছে। যখন দেখলাম যে ক্যামেরা কিনে দেবে না, তাহলে একটা কাজ করি। তখন এত বইপত্র আসেনি, বিভিন্ন বন্ধুবান্ধবদের থেকে কথা বলতে বলতে বিভিন্ন সূত্র থেকে দেখলাম যে কিছু অল্প পয়সার কেমিক্যাল আর পেপার কিনে নিতে পারলে ছবি তোলা নাই বা হলো, কিন্তু ফিল্ম থেকে যখন নেগেটিভে পরিণত হয় এটা করতে পারবো, আর নেগেটিভ থেকে প্রিন্টও করতে পারবো। তার ফলে হলো কি, আমার ঘটনাটা হয়ে গেল এরকম, ঘোড়া কেনার আগে ছিপটি কেনা। আমি যখন 6, 7, 8-এ পড়ছি, তখন খুব হৈ হৈ করে ডার্করুম চালাচ্ছি, যেটা ফটোগ্রাফারদের কাছে খুব ভয়ের কারণ ছিল, যে ওরে বাবা ডার্করুমের কাজ কি না কি, এরকম একটা ব্যাপার। চলছে হতে হতে এলো মাধ্যমিকের সময়। মাথা চাড়া দিয়েছে প্রচুর, চারদিকে যা পাচ্ছে। আবার বলছে তখন না আছে নেট, না আছে বইপত্র, কলকাতার বেহাল অবস্থা একদম। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে আমার গুরুভাগ্য খুব খারাপ, আমি কোনো ভালো গুরু পাইনি। আমি বলি যে এখনকার ছেলেমেয়েরা অনেকটা ভালো, তারা প্রচুর বাজারে গুরুর সন্ধান পাচ্ছে। সে সবাই যে তুমুল শক্তিশালী হবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু তারা পাচ্ছে কম বেশি। এইবার যখন হচ্ছে, তখন এলো মাধ্যমিকের সময়, আর ঠিক সেই সময় একটা কাগজ জন্ম নিচ্ছে। এর আমার ফটোগ্রাফির সময় বড্ড জড়িত, সেটা হচ্ছে আজকাল কাগজ। হঠাৎ চারদিকে ছড়িয়ে গেল খবরটা। এক হচ্ছে অফসেটে ছাপা, আজকাল যখন এসছে তখন আনন্দবাজারও অফসেট আসেনি, এবং অফসেট তো ছোট করে ফটো অফসেট, ফটো কথাটা জড়িয়েছিল। তার মানে হচ্ছে একটা ফটোগ্রাফিরই একটা প্রসেস। আমি আর ওদিকে যাচ্ছি না, ন্যাচারালি একটু আগ্রহটা বাড়লো। কয়েকজন বললো তুমি যেরকম ডার্করুমে প্রিন্ট করো ঠিক ওই রকমই প্রসেস, একটু বড় মেশিন, একটু ফাস্ট, এরকম তফাৎ, আর কিছু না। তোমার ফটো পেপার, ওটা নিউজ প্রিন্ট, আর তফাৎ কী আছে, একই ধরনের। ওদেরও এরকম নেগেটিভ হয়, ওখান থেকে পজিটিভ হয়, ওখান থেকে প্লেট হয়, এরকম ধরনের। এইবার হঠাৎ একটা বিষয় কানে এলো, কীরকম না, আজকাল প্রচুর ফ্রিল্যান্স ফটোগ্রাফার নেবে। তখনও সেই সময়টা, আমি 79 সালের কথা বলছি, ফ্রিল্যান্স কথাটার সঙ্গে কলকাতার মানুষের কোনো যোগাযোগ ছিল না। তা ওখানে আমি আরম্ভ করার পর বলছি, সেটা একটু আগে পরে করে বলছি। আজকাল যখন শুরু হলো, আজকালের প্রথম বছর, একদম প্রথম দেওয়ালির দিন, দীপাবলির দিন, আমার প্রথম পাতায় বড় করে ছবি ছাপা হলো, কোনো মুদ্রিত কাগজে আর কি, এই প্রথম ছবি ছাপা। এবং তার সঙ্গে সঙ্গে বাঁচিয়ে রাখার জন্য, এইটাকে চালাবার জন্য বিয়েবাড়ি, জন্মদিন, পাড়ার ক্লাবের অনুষ্ঠান করতে হলো। আমি ক্যামেরা কেনার কথায় আসছি না, পরে আসবো। যে কারণে এই ফ্রিল্যান্সার কথা বলছি, তখন এই কাগজেরই কয়েকজন বললো, বা বন্ধুবান্ধব স্থানীয়, দাদা স্থানীয়, যে তুমি একটা কার্ড করো, কার্ডের তলায় লিখবে ফ্রিল্যান্স ফটোগ্রাফার। তার লিখে তো কার্ড ছাড়লাম, যাকেই কার্ড দিই সে বলে আচ্ছা তুমি ফ্রিতে ছবি তুলে দাও। সে ভয়ানক অবস্থা, তাকে কিছুতেই বোঝানো যাচ্ছে না যে এটা একটা স্বাধীন পেশা, আমি যে কোনো কাগজে ছবি দিতে পারি, যে কোনো কাগজে না ছবি দিতে পারি, সবটা আমার ওপর এবং তাদের ওপর। এখানে কোনো চাকরির সম্পর্ক নেই যে আমাকে এটা করতে হবে, এরকম একটা জায়গা। এইবার যখন এরকমভাবে চলছে আর কি, আমার ক্যামেরা কেনার কথাটা এখানে আসি আর কি, তোমার এই প্রশ্ন সূত্র ধরে দুটোই বেরিয়ে যাবে। এবার মাধ্যমিক তো হলো, এবার ক্যামেরা কেনার বাড়ি থেকে বললাম যে আমার ক্যামেরা চাই। আবার বলেছি ভাঙা বোনেদের জন্ম। ঘটনাচক্রে সেই বছরটা এমন একটা বছর, তার মাত্র 2-3 বছর আগে আমার দিদির বিয়ে হয়েছে। এটা কাউকে কটাক্ষ না করে বলছি, অনেকে হার্ট হবে, কিন্তু হার্ট রিয়ালিটিটা যদি সামনে না আসে সেটা তো বড় বাজে দিক, একটা মিথ্যাচার করা হয়ে যায়। যে বাবাও ভাঙা বোনের দেখেছেন, উত্থানও দেখেছেন, পতনও দেখেছেন, কিন্তু একটা বড় বাড়ির বনেদি পরিবারের মেয়ের বিয়ে হবে, খরচা হবে না। ভালো মানুষ, তিনি আয়ত্তের বাইরে গিয়ে খরচা করলেন। তার ফলে আমাদের ফ্যামিলি এফেক্টেড হলো। সেই ফ্যামিলির আমি একজন অন্তর্গত, দেবে কোথায় আমাকে ক্যামেরা? কিন্তু আমার তো ক্যামেরা না হলে চলবে না, আর তো কোনো কিছু করার নেই যে আমি ক্যামেরা কিনতে পারবো। অনশন করে ফেললাম 7 দিনের, যে আমাকে ক্যামেরা কিনেই দিতে হবে। বাড়ি মানবে না। প্রত্যেক দিন খুব কম পয়সা ছিল, ঘুগনি পাউরুটি, সকালেও যা রাতেও তাই। উত্তরা সিনেমা, হাতিবাগানের সামনে, এখনও তাদের কয়েকজন মানুষ চেনেন, তাদের মধ্যে যজন জীবিত আছেন আর কি। যাই, সকালবেলাটা যত দেরি করে খাওয়া যায়, কারণ একটা ছোট্ট পুঁজি, কদিন চলবে। এরকম করতে করতে যখন ধরো 6-7 দিন, 5 দিনের দিন ভাবছি মেনে নেবে না, করে লাভ নেই, অনশনটা তুলে নিই। কিছুই আত্মীয় স্বজন, আমার সমবয়সী, যাদের খেলার সাথী, তারা বললে আমার ডাকনাম বাবু, বললো বাবু আর কদিন লড়ে যা,
যেরকম কথাবার্তা শুনছি, হয়তো একটু লড়ে গেলে ক্যামেরাটা পেয়ে গেলেও পেয়ে যেতে পারিস, কিন্তু অনেকগুলো শর্ত আসছে খুব কঠিন কঠিন। থামিয়ে আমি একটা কথা বলছি, থ্রি ইডিয়টস সিনেমায় ফারহান চরিত্রের কথা আমার মনে পড়ে যাচ্ছে তোমার কথা শুনতে শুনতে। সেখানে তার মা বাবা প্রথমে মেনে নিতে চায়নি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হিসেবে তাকে, এবং পরে সেটা মেনে নেয়। খুব ভালো জায়গা ধরেছো। আমি বলি কীরকম জানো তো, ঠিক আমরা যে সময় থেকে এসেছি না, অল্প বিস্তর আমাদের সমসাময়িক যারা ছিলাম, মানে বন্ধুবান্ধব, দেখলে মনে হবে যেন একে অপরকে টুগলিফাই করছি, মানে সকলের উত্তরটাই কাছাকাছি এক। তখন এটা মাথায় ধরিয়ে দেওয়া হচ্ছে ফটোগ্রাফি খুব কস্টলি মাধ্যম, ফটোগ্রাফি করে সংসার চালানো যায় না, নিয়মিত ভাত ডাল তৈরি করা যায় না, স্বাস্থ্যের জন্য কোনো টাকা পয়সা রাখা যায় না, বিলাসিত দূরস্থ, এরকম একটা ব্যাপার ছিল। তার ফলে সব পরিবার থেকেই একটা ধাক্কা আসতো, তারপরে সবাইকেই অহেতুক একটা লড়াইয়ের মধ্যে জড়িয়ে যেতে হতো। এখন যেন বাবা মারা এই থার্ড আইতে ভর্তি করতে আসে, আমি ওদের বলি যে তোমরা খুব লাকি, আমাদের ভর্তি হতে ছিল লুকিয়ে। অনেক পরে জানতে পেরেছিলেন যে কোথাও একটা ফটোগ্রাফি শিখছি, এবং সেটা কি কোথাও একটা ফার্স্ট হয়ে গেছি কি সেকেন্ড হয়ে গেছি কি সার্টিফিকেট অফ মেরিট পেয়েছি, এরকম ধরনের তার জায়গাটা ছিল না। আমি আবার একটুখানি ব্যাক করে আসি, আবার বলছি। তা করতে গিয়ে এরকম করতে করতে দেখা গেল 8-9 দিন বাদে বাড়িতে বললে একটা সেই সর্বদলীয় বৈঠক মতো সব আত্মীয় স্বজনকে নিয়ে বসা হবে, এবং এখানেই বসা হয়েছিল। তা ঠিক আছে, এটা সংক্ষেপেই বলি। তারা বলল ঠিক আছে। ঘটনাচক্রে আমাকে তখন এমন একটা অবস্থা ছিল, মা বাবার সোনা বিক্রি করেই আমার ক্যামেরাটা কিনে দেওয়া হয়, কিন্তু শর্ত দেওয়া হয় সেদিন থেকে মাথার ওপর পাখা থাকবে, দুবেলা ভাত খেতে পারবো, রুটি খেতে পারবো, সব কিছু পাবো। এর বাইরে পড়ালেখা করা থেকে শুরু করে, টিউশন ফিস থেকে শুরু করে, নতুন জামা কাপড় কেনা, সিনেমা দেখতে যাওয়া, বই কেনা, যাবতীয় জিনিস তোমাকে করে দিতে হবে। তখন ওই ক্যামেরাটা যেহেতু সামনে মূল ফোকাস, তখনও জানি না যে আগামী জীবন কি কঠিন বাস্তব অপেক্ষা করছে আমার জন্য, যাকে তো ক্যামেরা আসুক ও সামলে নেব, তারপর যে এতগুলো চালাতে হবে ভাবনার বাইরে, তা আমি সেই শর্তে রাজি হয়ে গেলাম। এবং সেক্ষেত্রে খুব রূঢ় হয়েছিল মাও, কারণ দেখেছে আমাদের সেই সময় অনেক, কারণ তার ঠিক আগের দশকটা যদি হয় বেকারত্বের দশক দেখেছে। কাউকে জিজ্ঞেস করলে তুমি কী করছো, আমি বেকার। আজও এখানে বলা হয় না, কেউ না কেউ কিছু না কিছু করছে। তখন একটা অদ্ভুত জায়গা ছিল আমাদের, ঠিক কাকার জেনারেশন দেখতাম কী করছো, এই বেকার বসে আছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেকার। কথা আজকের থেকে আরও কঠিন ছিল, কিন্তু এটা যারা সমাজবিদ ইতিহাসবিদ তারা আরও ভালো বুঝতে পারবেন, আলাদা কথা। তা যেটা ঘটনাটা ঘটলো যে ক্যামেরা তো কেনা হলো, কিনে এইবার তখন ঝাঁপিয়ে পড়লাম। এবার দেখছি ক্যামেরা কিনলাম আর সফলতা এলো এরকম তো নয়। কে বিয়েবাড়ির কাজ দেবে, তখন ইভেন্ট কথাটা ছিল না, কে অনুষ্ঠানের কাজ দেবে। কাগজে অনেক কষ্ট করে যদি বা ছবি বেরোয়, তার 3 থেকে 6 মাস বাদে তার পেমেন্ট, আর অতীব সামান্য, এবং সেখানেও কোনো অ্যাসিওর্ড নয় যে আমার মাসে এতগুলো ছবি বেরোবে। তার মধ্যে আমরা বললাম, যেহেতু আমার ডার্করুমটা করা ছিল, যে আমি প্রিন্টও করতে শুরু করলাম, করে এই স্বপ্নটাকে লালিত পালিত করে চলতে শুরু করলাম। কিন্তু তখন যেটা ছিল, আমি একটু ভালো কাজ করে ফেলেছিলাম, যেটা আমার একটু ওই ক্লাস 7-8 থেকে খুব একটা পড়ার নেশা ধরে যায়। আর যেহেতু এই একদম যখন ক্লাস 10-এর পর থেকে আমার নামের সঙ্গে আজকালটা বেশি জড়িয়ে যায়, যখন বেশি ছবি দিয়েছি বলে, না হলে সেই সময় কিছু আনন্দবাজার, যুগান্ত, স্টেটসম্যান, ইন্ডিয়ান এক্সপ্রেস, বাইরের দিকে পায়োনিয়ার, এখানকার পরিবর্তন, তারপরে শনিবারের চিঠি, তোমার আর কত কি বলবো, আজকের ব্যতিক্রম, এরকম প্রচুর উল্টো রথ, সিনেমা জগৎ, বহু কাগজ চলে আসে, মানে চুটিয়ে একদম ফ্রিল্যান্স করছি আর কি, যেখানে যা পাওয়া যায় এরকম একটা জায়গা। তখন হলো কি, বিভিন্ন গুণীদের কাছে যেতে শুরু করলাম, যাওয়া খুব স্বাভাবিকভাবে রিপোর্টারের সঙ্গে যাচ্ছি। আজ রবিশঙ্করের বাড়ি, কাল ছত্রীদের বাড়ি, এদিন মৃণাল সেনের আড্ডায়। তখন তরুণ পরিচালক গৌতম ঘোষ, উৎপলেন্দু চক্রবর্তী যিনি মারা গেলেন সদ্য, গৌতম চট্টোপাধ্যায়, মহিনের ঘোড়াগুলি। আমি জানতাম না, নাগমতী নিয়ে একটা সাক্ষাৎকার নিতে গেছি, মূর্খের মতো তাকে বলছে আপনার নাগমতীর গানগুলো খুব ভালো লেগেছে। আমি জানি না যে ওই গৌতম চট্টোপাধ্যায় মহিনের ঘোড়াগুলির জনক। এইবার এদের সঙ্গে ঘুরতে ঘুরতে দেখলাম যে আমি যাদের সঙ্গে ওঠা বসা করছি আর এদের কথাবার্তার কত মিলমিশ নেই। মানে কেমন ধরো তুমি বললে বুঝতে পারবে, আমি ফটোগ্রাফি করছি, নাটক দেখতে গেছি, তখনকার সিনিয়র ফটোগ্রাফার বলছে ওরে বাবা তুমি আবার নাটক দেখো। ঘটনাচক্রে একটা ক্লাসিক্যাল অনুষ্ঠানে গেছি, বলে তুমি শাস্ত্রীয় সঙ্গীত শোনো, তোমার দ্বারা ফটোগ্রাফি হবে না। এই আবার কি, ফটোগ্রাফি শাস্ত্রীয় সঙ্গীতের কী সম্পর্ক? আমার বই পড়ার নেশা,
অফ টাইম থাকলে পড়ি। কখনো ব্যাগ থেকে বেরিয়েছে কবিতার বই, মানে আমাকে হাত ধরে বলছি, জানো অতনু কবিতার বই পড়ে, মানে যেন অপরাধ একজন ফটোগ্রাফার কবিতার বই পড়ে। আর এই যে বলছি যাদের সঙ্গে ঘুরছি তারা বলছে তুমি সবটা দেখো। আজকে আমরা মাল্টি ডিসিপ্লিনারি আর্ট বলি, তখন তো সেই ল্যাঙ্গুয়েজ আসেনি। এই প্রত্যেক শিল্প মাধ্যম থেকে তুমি নাও, তোমাকে অনুপ্রাণিত করবে। সেদিনও আমার মূল ফোকাস ছিল স্টিল ফটোগ্রাফি করব, আজও আমার কখনো এক সেকেন্ডের জন্য মনে হয়নি যে আমি মোশন পিকচার ফটোগ্রাফি করব। তখন বলছি তো আবার আরেকটা মহাসমুদ্র, এক মহাসমুদ্রে খাচ্ছি। এই আজকে 50 বছর প্রায় লড়াই করে তা আরেকটা মহাসমুদ্রে ঝাঁপ মারবো, এ হয় নাকি কখনো? পরের জন্মে দেখা যাবে কি হবে না হবে, আলাদা জায়গা। এইবার এইরকম একটা জায়গা আমাদের তৈরি হয়ে গেল যে একদিকে হচ্ছে স্টিল ফটোগ্রাফি, একদিকে এই যে বললাম যে একদম সাবেকি যেরকম ফটোগ্রাফি চলে সেরকম একটা জায়গা, আর আরেকটা দিকে চলে গেল যে আমরা যারা এক্সিবিশনে ছবি পাঠাচ্ছি, বিভিন্ন পত্রপত্রিকায় ছবি দিচ্ছি, এরকম ধরনের একটা জায়গা। তখন আমি ঠিক করলাম যে আমি দুটো কাজই করব। একদিকে যখন ক্রিয়েটিভ পার্টটা, সৃজনের দিকটাও রাখবো, আর তখন ফটোগ্রাফি বিক্রিও ছিল না, পেন্টিং বিক্রি হয়, স্কাল্পচার বিক্রি হয়। কারণ কি, সেটা আবার যদি পরে সুযোগ হয় বলবো, যে ফটোগ্রাফিতে একটা ছবি থেকে অসংখ্য প্রিন্ট হতে পারে, তো আমি কেন কিনবো? তার ইউনিকনেস কমে যাচ্ছে। যেরকম আমাদের যে বুটিক কালচার, যদি শাড়ি জামা দেখো যে একটা কপি আর একটা সেকেন্ড কপি পাওয়া যাবে না, যদি কেউ করে সেটা বিধর্মী কাজ হলো, অধর্ম হলো, এরকম ধরনের। সেটা পরে পরে আসি সে কথায়। তা আমি দেখলাম যে ঠিক আছে, তাহলে ওদিক দিয়ে ক্রিয়েটিভ পয়েন্ট অফ ভিউ থেকে ওদিকের কাজটা করি, আর অন্য দিক থেকে যেটা আছে, অন্য দিক থেকে কোন কাজটা করব না, যেরকম খবর কাগজ থেকে আরম্ভ করে বিভিন্ন যা যা কাজ চলছে সেরকম করব। এইটা নিয়ে চলা শুরু হলো। তার ফলে আমি একদিক থেকে কখনো তাকে অচ্ছুত করি না। এই যে বললাম ডকুমেন্টেশন পয়েন্ট অফ ভিউ থেকে যে কাজগুলো হয় তার একটা জরুরি দিক আছে, এবং সৃজনেরও একটা জরুরি দিক আছে। আর আমাদের জায়গাটা তখন বললাম বাজারটা ছোট ছিল, আমি ঠিক আছে দুদিক থেকে আসো, নাহলে তো নিজেকে চালিয়ে নিতে পারবো না। আজকে এখন একটা জায়গাটা যেরকম তৈরি হয়েছে, যদিও সেটা আমি বাংলায় কম, ভারতবর্ষে অনেক বাড়ছে, যে বিভিন্ন আমাদের ছেলেমেয়েরা যারা বাইরে গিয়ে কাজ করছে, যে একজন আমি মধ্যমানের পেন্টার যেরকম ছবি বিক্রি করে খেতে পারে, একজন ফটোগ্রাফারও ছবি বিক্রি করে খেতে পারে, যদি খুব সিরিয়াসলি তার চর্চাটা থাকে, এইরকম জায়গা। আর না হলে বিভিন্নভাবে সে নিজেকে চালাবার জন্য যতটুকু করে। তা ওই তোমার প্রশ্নের ওই জায়গা থেকে হচ্ছে যে ওই জায়গা থেকে, তার মানে ওই স্বপ্ন দেখা যে ওখান থেকে আমি ফটোগ্রাফিতে আসবো এবং নিজেকে অতগুলো দিক চালাতে হবে। তার ফলে এই দুটোকে নিয়ে আমার চলতে থাকলো আমার ফটোগ্রাফির সংসার বা জগৎ যাই বলো, এবং সেটা আজও বহমান। আমি এরকমভাবে এখনও হয়, এখনও দেখবে থার্ড আয় তোমাদের আশীর্বাদ ভালোবাসায় যতটুকু নাম, আমার যতটুকু নাম, ক্রিয়েটিভের পাশেও যখন ধরো বিয়ে বাড়ি, জন্মদিন, অন্যান্য অনুষ্ঠান, ডকুমেন্টেশন, প্রোডাক্ট শট, আমি কোনো অচ্ছুত করো না, তুমি সব রকমই করতে থাকো, এর মধ্যে কোনো। টাটাইয়ের কথায় আমরা আসবো। তোমার ঝুলিতে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে প্রচুর পুরস্কার রয়েছে। পুরস্কার তোমাকে কিভাবে উদ্বুদ্ধ করে? পুরস্কার দেখো, এটা একদম সত্যি কথা বলছি, আমার মনের কথা বলছি। পুরস্কার নিয়ে প্রথম দিন থেকেই না খুব লালায়িত ছিলাম না। এটা এরকম নয় যে তুই ভালো কাজ করলে পুরস্কার আসবে, এরকম একটা জায়গা। আমি এদিক থেকে বলি কেমন, যেহেতু তখন অনেক আমি ছোটোবেলা থেকে এক্সিবিশনে যাচ্ছি, জনতা জনার্দন মানুষ, সাধারণ মানুষ এবং শিল্প মনস্ক মানুষ যদি তোমাকে অ্যাকসেপ্ট করে, একটা আমার খুব দ্রুত কেটে গেছিলো যে ও কি অ্যাওয়ার্ড এলো না অ্যাওয়ার্ড এলো কোনো ব্যাপার না। মানে এটা কেমন হয়েছে, ওই কী বলে একটা সল্ট ফ্যাক্টরের জন্য কেটে যায়, ওর একটু নুন বেশি আর নুন কম। কারণ শিল্পকলার প্রথম কথা প্রথম দ্বিতীয় তৃতীয় হয় না। আর স্বীকৃতি দেখবে বড় বড় পরিচালকদের, যেটা কান ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাকসেপ্টেড হচ্ছে তো বার্লিনে রিজেক্টেড, বার্লিনে যেটা অ্যাকসেপ্টেড হচ্ছে তো হয়তো লোকার্নোতে রিজেক্টেড, এরকম প্রচুর প্রচুর ঘটনা আছে। তার মানে একই ছবি বিভিন্ন ক্ষেত্রে, একই গল্প, একই উপন্যাস, একই কবিতা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, মানে তাদের রেফারিং সম্বন্ধে, আম্পায়ারিং সম্বন্ধে বা তাদের পরীক্ষক সম্বন্ধে আমি কোনো প্রশ্ন তুলছি না, এটা চূড়ান্ত একটা আপেক্ষিক জায়গায় ওঠানামা করতে থাকে। তা এইবার করতে করতে যেটা হয় আর কি, ফটোগ্রাফি করতে গিয়ে আমার কাছে পুরস্কারটা আমার কাছে এসছে সবথেকে বড় হচ্ছে সাহস হিসেবে। এক হচ্ছে ধরো একটা পুরস্কারের অনেকগুলো স্তর থাকে, মানে ধরো রাউন্ড থাকে, 7টা 8টা, কোনো জায়গায় 10টা, কোনো বড় প্রতিযোগিতায় 40 নম্বর রাউন্ড থাকে। সেখানে ধরো কোনো জায়গায় জাজের সংখ্যা হয়তো 14টা 15টা 20টা, তারাও হয়তো দিকপাল ফটোগ্রাফাররা।
প্রথম হচ্ছে তাদের সকলকে আমার যেটা ভালো লাগা, সেই সব ভালো লাগায় তারা মত দিচ্ছে যে আমাদেরও ভালো লাগছে, তবে অ্যাকসেপ্টেড। তার থেকেও যখন ভালো লাগছে সেখান থেকে অ্যাওয়ার্ডেড এই জায়গাটা। তার ফলে যখন ক্রমাগত বিভিন্ন জায়গায়, জাতীয়, আঞ্চলিক, রাজ্য, বিভিন্ন স্তরে, বিভিন্ন ক্ষেত্রে, আমি প্রফেশনাল থেকে আরম্ভ করে অ্যামেচার সেগমেন্ট, প্রফেশনাল সেগমেন্ট, সব জায়গায় একসঙ্গে লড়াই করেছি। যখন অ্যাকসেপ্টেড হলো তখন মনে করলাম যে ঠিক আছে, আমি অ্যাটলিস্ট আমি যেটা করছি সর্বজন স্বীকৃতি পাচ্ছে সব স্তরের। এবং একাডেমি চত্বরে আমি খুব হলপ করে বলছি, এটা আমি আর এখন কোনো না, মেঘে মেঘে আমারও 60 বছর হলো, আজ না বললে কবে বলবো, যে তোমায় কেমন বলছি, ধরো এই 50 বছরের চর্চায় আমি দেখিনি কোনো একজন ফটোগ্রাফারের নামের জন্য ছবি দেখতে আসে এক্সিবিশন। আজ থেকে যদি 25 বছর আগে পেছিয়ে যাই আমার চর্চার, চল একাডেমিতে চল, ওখানে অতনু পালের এক্সিবিশন আছে বা অতনু পালের ছবি দেখতে পাবো। এখন তো আছেই। আমাদের দেখবে যখন কোনো থার্ডের কার্ড হয়, আমি খুব মজা করে বলি, এটা আমার মেম্বাররা জোর করে দেয়, অতনু পাল ও থার্ড আই সদস্য। থার্ড আই সদস্যকে আমি বাইরে নাকি? বলো না স্যার, ওটার দিন আপনার ফেস ভ্যালু এবং জনপ্রিয়তা আমাদের একটা দর্শক আনে। এবারও কদিন আগে এই কুমোরটুলের নতুন গ্যালারিতে 10 দিন হলো, তখন বলছি কী স্যার, আমি বলছি 8 দিন না, ছোটো গ্যালারি, এখানে কি কেউ না এলে গ্যালারি ফুল হয়ে থাকছে সারাক্ষণ। তার জন্য 10 দিন করা হয়েছে। 10 দিন, প্রত্যেক দিন আরম্ভ হবার 3টের সময়, আরম্ভ করছি 2টো, শেষ হওয়ার কথা 8টা, গ্যালারি বন্ধ হচ্ছে 10:30 রাত 11টা। এই হচ্ছে তার এতে। এই যে বললাম, এই যে মানুষের ভালো লাগছে, মানুষের স্বীকৃতি, জুরিদের স্বীকৃতি সাহস দিয়েছিল। সবচেয়ে বড় সাহসটা দিল কখন? সেটা হলো ন্যাশনাল জিওগ্রাফি। সব অ্যাওয়ার্ড আসছে, 100, 200, 300, 500 হয়ে গেছে। আমি কোনো পুরস্কারকে ছোট করছি না। আমার পাড়ারও যদি কোনো ভাই ভাই সঙ্গেরও ক্লাবের পুজোর মানে পুরস্কার আসে, তাকেও ছোট করছি না। সব সারা পৃথিবীর প্রত্যেক ফটোগ্রাফারের মানে স্বপ্ন থাকে ওই 4টে হলদে বর্ডার চারদিকে, তার মধ্যে একটা ছোট্ট ছবি। আমরাও যখন ছোটোবেলা আড্ডা মারতাম, আমাদের কথা ছিল যে ওই 4টে হলদে বর্ডার চারদিকে একটা স্ট্যাম্প সাইজের ছবি কোনো দিনও বেরোয়, আমরা ধন্য হয়ে যাব। করতে করতে আচমকা ন্যাশনাল জিওগ্রাফিকের ডাক পেলাম, এবং যে সেনা ওদের প্রচুর মেল আসতে শুরু করলো ইনভিজিলেন্স ডিপার্টমেন্ট থেকে। আমি জানি কেউ মজা মস্করা করছে, দেখি না যে এরকমভাবে। একদিন বলে একটু খুলে দেখি, লেখা আছে তুমি কি আমাদের সঙ্গে কাজ করতে চাও? আমি দেখলাম এটা একদম বিভৎস প্রহসন। মানে এরকম ব্যাপার, তোমার সঙ্গে কথা বলছি, আমাকে এলো তুমি কি ভারতের রাষ্ট্রপতি হতে চাও, বা তুমি ভারতের প্রধানমন্ত্রী হতে চাও, বা তুমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চাও, মানে এরকম ধরনের, যে যার সঙ্গে কোনো জায়গায় বিস্তর একটা পথ পরিক্রমা আছে, হঠাৎ এরকম আসে নাকি? তা আমাদের একটি ছেলে সে সময় আমেরিকায় থাকে, তাকে বললাম দেখ তো, এটা বলছে ওয়াশিংটন ডিসি থেকে আসছে, এটা সত্যি কি না? ও বিভিন্ন জায়গায় সার্চ ইঞ্জিনে দেখলো, সরি ন্যাশনাল জিওগ্রাফি থেকে আসছে, তখন ওয়াশিংটন ডিসি না। ওকে বললাম দেখ তো এটা ন্যাশনাল জিওগ্রাফি। ও বললো যে স্যার এটা ওয়াশিংটন ডিসি থেকে মেলটা গেছে, আর এটা ন্যাশনাল জিওগ্রাফি থেকে গেছে কি না জানতে গেলে আরও 1.5-2 লক্ষ টাকা খরচা আছে। আরে বাবা, আমার সম্ভব না, ছেড়ে দাও। তা একটা কাজ করি, একটা উত্তর দিয়ে তো সারা পৃথিবীর সব ফটোগ্রাফারের স্বপ্ন, আপনি আমাকে নিয়ে কাজ করছেন, চাইছেন আমাকে, খুব খুশি। মানে কেউ মানে ওই বললাম ফেকের মতো, তোমাকে বলেছে বন্ধুদের সঙ্গে মজা করে যে তুমি ভারতের প্রধানমন্ত্রী হতে চাও, আমি উত্তর দিলাম হ্যাঁ আমি তো আগ্রহী। আমাকে কিন্তু মজা মস্কারও শুরু হয়ে যাবে। যোকে একটা মেল করেছি, সে একদম না চাইতেই একদম ঝাঁপিয়ে পড়েছে যে হ্যাঁ আমি এখনই প্রধানমন্ত্রী হতে রাজি আছি, এরকম ব্যাপার। এইবার যেই মুহূর্তে আমি কথা বললাম ওদের সঙ্গে সঙ্গে ওদের দেখলাম ওরা চিঠির মেলটাকে রিডাইরেক্ট করে দিল, আমার কাছে অ্যাপোলজি চাইলো, ওরা রিসার্চ টিমকে দিল যে কেন অতনু পাল নেই। যেই আমি আবার ওদের সঙ্গে কথা বললাম, সঙ্গে রিসার্চ টিম আমার কাছে অ্যাপোলজি চেয়ে ওটাকে ফরওয়ার্ড করে দিল এডিটোরিয়াল টিমকে। যেই এডিটোরিয়াল টিমের সঙ্গে কথাবার্তা বলছি, হঠাৎ দেখলো যে মানুষটা যখন কথা বলছে, ওদের ইন্টারন্যাশনাল কপিরাইট সেল আর লিগাল সেল বললো যে এসো তুমি একটা কন্ট্রাক্ট সাইন করো, তোমার ছবি আমরা নেবো, এবং আমরা মনে করি ন্যাশনাল জিওগ্রাফিতে যাওয়ার মতো এই 140 কোটি ভারতবর্ষে, তখন হয়তো 130 কোটি ছিল, তোমার ছবি যেতে পারে। এইবার ঘটনাচক্রে এই যে প্রথম ছবিটা বেরোনো, আমার একাধিক কালেক্টরস এডিশনে বেরিয়েছে, পরে আমার ছবি ন্যাশনাল জিওগ্রাফির ক্যালেন্ডার, আমি জানি না ক্যালেন্ডারের কোনো ভারতীয় ফটোগ্রাফারের ছবি আজ পর্যন্ত আমার আগে বা পরে আমি এখনও দেখিনি। আমি সবাইকে বলি এটা কোনো নিজে ঢাক পেটাবার জন্য না, যে আগে গেলেও আমায় দেখিও, পরে গেলেও দেখিও, উজ্জীবিত আর কোনো কিছু না, বা উজ্জীবিত করতে পারবো। ন্যাশনাল জিওগ্রাফি যখন 5টা বিল্ডিং জুড়ে, গ্যালারি না 5টা বিল্ডিং জুড়ে এক্সিবিশন করছে সাউথ কোরিয়ায়, আমি একটার কথা বলছি, তার কভারে আমার ছবি।
এই গত 14-15 বছরে ভারতবর্ষের আর দ্বিতীয় কোনো ফটোগ্রাফার ওখানে এখনো পর্যন্ত যায়নি, এই 3টে সমাহারে বলছি। এইবার এই যে সাহসটা বলছি, যে তার মানে আমি যে স্বপ্ন দেখছি, যে ধারার ফটোগ্রাফি আমরা বলি পিওর ফটোগ্রাফি, স্টেট ফটোগ্রাফি, এটাকে পৃথিবী স্বীকৃতি দিচ্ছে, পৃথিবীর 200টা দেশ স্বীকৃতি দিচ্ছে। এই জায়গা থেকে সাহস। তার ফলে আমি বলি যে পুরস্কার একদম আক্ষরিক অর্থে ন্যাশনাল জিওগ্রাফি আরও শক্তিশালী। এবং আমার যারা জুনিয়র তাদের বলি যে যদি ন্যাশনাল জিওগ্রাফি না দিত আমি কি ফটোগ্রাফি করতাম না? আজকের মতনই করতাম, এত প্যাশনেটলি করতাম। শুধু কি ও ওই শক্তিটা জোগালো যে আমার তো সারা পৃথিবী জুড়ে ওই সমীক্ষা করার আমার ক্ষমতা নেই, যে পৃথিবী আমার স্বীকৃতি দিচ্ছে যে তুমি আপ টু দি মার্ক আছো। এবং যখন প্রথম বেরোয়, আমাদেরই আরেকটি ছেলে ছিল এখানে, তার একটি বেরিয়েছিল সেবার, বললো স্যার এটা একবারই জীবনে তো একবার আসে, এবার আসে যেমন একবার যাওয়া যায়, এটা হয়ে গেল, চলুন আমরা খুব খাওয়া দাওয়া করি, হই হট্টগোল আনন্দ করি। আমি তখন মনে মনে ভাবতাম যে হ্যাঁ একবার হয়েছে, হবে না কেন? পরবর্তী পর এবং তারপর ওদের যখন এখানকার ন্যাশনাল জিওগ্রাফি এখানে ট্রাভেলার, ইন্ডিয়া ট্রাভেলারে বের করছে, তার ইনাগোরাল ইস্যু, তাতেও ছবি, বাইরে বিদেশে প্রচুর হোর্ডিং ফোর্ডিং, মানে দেদার, ওটা বারবার ছাপছে। কদিন আগে খুব মজার একটা চাইনিজ এডিশন, এটা তোমাদের দর্শকদের ভালো লাগবে, ওর যে কালেক্টরস এডিশন, এটা 3-3.5 কেজি ওজন, একটা বইয়ের কথা বলছি, ভারতীয় মুদ্রা এখানে দাম পড়ে 3 থেকে 3,500 টাকা, ওই ডলারের আপ ডাউন হলে যতটুকু দাম হয়। হঠাৎ দেখি চাইনিজ এডিশন বেরিয়েছে, তার দাম কত? ভারতীয় মুদ্রায় হচ্ছে 14,000 না 16,000 টাকা। মানে এখনও আমি তার অথার, এখন আমি জানি না ওদের কমপ্লিমেন্টারি কি, আমায় আবার রুলসটা দেখতে হবে, যেহেতু ওখানেও আমার 3টে ছবি আছে সেই এডিশনে, ডন টু ডার্ক বলে সেই এডিশনটার নাম। এইভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আমি তখন বলি যে এই যে দেখাটা, যে আমি কোনো বিকৃত করব না, প্রকৃতির মধ্যে প্রচুর শিল্পরূপ লুকিয়ে রয়েছে, সেটাকে ধরা। এবং একজন বিখ্যাত দার্শনিকই বলবো, লেখক বলতে পারেন, জন বার্জার, তার একটা কথাই ছিল যে তুমি যেটা দেখছো সেটা ছবি না, তুমি যেটা দেখতে পাচ্ছ না ছবি, আনসিনটা। তার ফলে এই যে সাধারণ আমরা যারা ফটো লাভার, আমরা দেখছি মারছি, এটা নয়, ওটা ফটো তোলার কোনো ব্যাপার না। আজ বাদে কাল পুজো আসছে, দেখবেন 100 জনের মধ্যে 200 জনের হাতে ক্যামেরা, এবং মোবাইল ক্যামেরা তো বটেই, আবার এক একজনের 2টো করে মোবাইল ক্যামেরা, আলাদা ছবি উঠছে, ওটা তো যা দেখছি তাই তুলছি। সবাইকে এই তোমাদের এই চ্যানেলের সূত্র ধরে বলবো ওরকম তুলবেন, কিন্তু মাথায় রাখবেন ওর মধ্যে হিডেন কোনটা, যেটা দেখতে পাচ্ছে না, ওইখান থেকে কিন্তু এই শিল্পের রূপটা দাঁড়িয়ে রয়েছে। এইবার খোঁজ করতে করতে গেলে নিশ্চয়ই পাওয়া যাবে। এইরকম হচ্ছে জায়গা। তার মানে প্রথম এবং শেষ কথা, সবাইকে বলি পুরস্কারটাকে আমি পুরস্কার মূল্যর থেকেও বেশি থেকে স্বীকৃতি, যে আপনার ভাবনা, আপনার দেখা, যে যেখান থেকে পাচ্ছে, প্রথমে আঞ্চলিক, তারপর জাতীয়, তারপর আন্তর্জাতিক, তার থেকে আরও যদি বড় কিছু হয় সেটা। তুমি হিডেনের বিষয়ে এলে, তো থার্ড আই নামটা কিভাবে এলো, বা থার্ড আইয়ের প্রতিষ্ঠা? খুব মজার ব্যাপার, একদম ফটোগ্রাফি করছি, ফটোগ্রাফি কেরিয়ার 10 বছর হয়ে গেছে। এবার একটু ছোট্ট করে বলি, সকলে শুনতে ভালো লাগবে, পরবর্তীকালে যদি কখনো স্কোপ থাকে এক একটাকে নিয়ে একটা এপিসোড হয়ে যাবে, সেটা পরে বলবো। তা ঠিক 10 বছর কেরিয়ার হয়েছে, গলায় অনেক মেডেল ফেডেল জুটে গেছে। সংবাদপত্র জগতে একজন কী বলবো, উদীয়মান বলো বা একটু নাম করা ক্রিয়েটিভ সেন্স আছে, এই নিয়ে নিউজ ফটোগ্রাফি করছে, এরকম একটা স্বীকৃতি এসে গেছে। একদম বুভুক্ষুর মতো রাস্তায় ঘুরতে হচ্ছে না, পকেটে একটু ঝনঝনাচ্ছে, যখন তখন যাইছে বই কিনতে পাচ্ছি, ভালো লেন্স কিনতে পাচ্ছি, এরকম একটা সময় করতে গিয়ে তখন একটা মানে ব্যাপারটা হলো, দেখলাম যে আমাদের এই ভারতবর্ষের ফটোগ্রাফি চর্চাটা না একটু অন্য ধরনের। আমি কাউকে আঘাত করছি না, এখানে একটা খুব গণ্ডগোল হয়ে যায়, মানে ওই মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বিজেপি, তৃণমূল মার্কা একটা গন্ধ চলে আসে, মানে একদম অপোজিট পোল হয়ে যায়, এরকম জায়গাই নয় আদৌ। আমাদের এই ভারতবর্ষে যদি ফটোগ্রাফি চর্চাটা দেখা যায়, এটা কীরকম জানো তো, একটু গ্রুপ কালচার, মানে গ্রুপ কালচার বলবো না, ক্লাব কালচার, যে খুব এরা সিরিয়াস অ্যামেচার, কাকু গালাকাল না দিয়ে বলে সানডে ফটোগ্রাফার, মানে রোববার দিন ছুটির দিন একদিন ফটোগ্রাফি করব, আর বছরে হয়তো 4-5 দিন একটা নির্দিষ্ট দিন বেরোবো ছুটির সময়টাকে। 24/7 নয়। এবার 24/7 হলেই যে সে প্রফেশনাল ফটোগ্রাফার হবে এবং খুব নাম করা হবে, ফটো আর্টিস্ট হয়ে যাবে, এরকম মানে বোকা উদাহরণে যাচ্ছি না। আবার আমি মানে শপথ করে নেমেছি
সপ্তাহে একদিনই করে আমি বিশ্বখ্যাত ফটোগ্রাফার হব, এটাও হওয়া সম্ভব নয়। আমি এর মাঝামাঝি জায়গা থেকে করতে গিয়ে দেখলাম ওদের যদি মূল স্রোত বলা হয় যে ফটোগ্রাফাররা ফটোগ্রাফি বাদ দিয়ে আর কোনো চর্চার মধ্যে যাচ্ছে না। মানে কেমন, ধরো আমাদের ফটোগ্রাফির টোনের দিক থেকে বলা হয় যে একটা ছবি আদর্শ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি হচ্ছে একটা খুব ভালো কালো পার্ট থাকবে, একটা সাদা পার্ট থাকবে এবং ইন্টারমিডিয়েট মধ্যবর্তী টোন থাকবে। এবার মনে করো ঘন বর্ষা ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, কোথায় সেই তুমি সাদা আলো আর কোথায় তোমার ইন্টারমিডিয়েট পার্ট, ওইগুলোকে ছুঁতে গেলে বর্ষা ভ্যানিশ হয়ে যাবে, বর্ষা এই গানের মতো আর বাজবে না। এইরকম কতগুলো দেখতে থাকলাম, আমি দেখলাম যে এটা তো ঠিক মিলছে না। অনেকের সঙ্গে প্রায় মতপার্থক্য মতভেদটা ঝগড়ার দিকে ট্রান্সফার হচ্ছে। আমি ঝগড়া করতে পারি না, সারা জীবনে সবচেয়ে বেশি ঝগড়া করেছি মার সঙ্গে মনে হয়, আর তার বাইরে দ্বিতীয় কার সঙ্গে ঝগড়া আছে বলে তো আমার মনে নেই। আর আমার যারা শুভানুধ্যায়ী বলে যে ঝগড়া তো মানুষ তার সঙ্গে বেশি করে যার সঙ্গে সবচেয়ে বেশি গভীরতা থাকে। জানি না, সেটাও এখনও আবিষ্কার হয়নি, আলাদা প্রসঙ্গ। তা যখন দেখলাম এরকম একটা অবস্থা, আমি একটা দল প্রতিষ্ঠা করব। আর তখনকার ওই ক্লাবগুলোর ছিল না, ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অফ বেনিয়াটলা, ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অফ বাগমারি, এইরকম টাইপের। তার মানে এটা তো একটা আন্তর্জাতিক বিষয়, এর সঙ্গে এত এত স্থানের পরিচয় থাকবে কেন? আমরা যদি আশপাশের মধ্যে দেখি, এ নান্দিকারপ কলকাতা বা কখনো কখনো আছে, হয়তো গোবরডাঙ্গার একটা আরও ক্লাব আছে বলে হয়তো কোনো নাটকের দলের নাম হচ্ছে, নাহলে যেরকমভাবে একদম আলাদা কোষ্ঠীপাত, সে যে কোনো জায়গাকার হতে পারে, পরশপাত যে কোনো জায়গার হতে পারে, দেশকাল স্থানপাত্র ওইসবের কথা বলছে না। তা বললাম যে তাহলে আমরা এমন একটা দল করি যে দলটার সঙ্গে সব অমুক অপমুক থাকবে না। কীরকম করা হবে? তখন ইচ্ছে করে ভাবলাম যে এমন একটা নাম করতে হবে যেটা আমজনতা খুব একটা সহজে রিলেট করবে আমাদের দলবল নিয়ে যখন ঘুরব। আর যারা ক্রিয়েটিভ ফটোগ্রাফি করবে, ইভেন নিউজ ফটোগ্রাফি করলেও আমাদের বলা হয় নিউজ ফটোগ্রাফারদের একটা আরেকটা থার্ড আই থাকে, থার্ড সেন্স থাকে, থার্ড নোজ থাকে, গন্ধ পায়, ওখানে সংবাদ হতে পারে। একজন ক্রিয়েটিভ ফটোগ্রাফার যখন সৃজনের গন্ধ পায়, একজন নিউজ ফটোগ্রাফার তার দিক থেকে সংবাদের গন্ধ পায়, যখন একটা সংবাদ ঘটতে চলেছে, হতে পারে এরকম একটা জায়গা। তখন বললাম নামটা দিই থার্ড আই। কীরকম? আমজনতার কাছে যখনই আমরা প্রথমেই কাটফাট করে বুকে নিয়ে ঘুরতে আরম্ভ করলাম, বললো ও আচ্ছা আপনাদের দুটো চোখ আর লেন্স, ক্যামেরার একটা চোখ, তিন। আমি খুব ভালো কথা। যারা ইন্টেলেকচুয়াল পিপল, যারা মন থেকে মননের কথা বলে, ইন্টেলেক্টের কথা বলে, বলে দারুণ নাম করেছো। ওই দুটো চোখ দিয়ে সাধারণ দেখা, আর আসলটা তো ওইখান দিয়ে দেখবে। 3 নম্বর চোখ না থাকলে শিল্প সৃষ্টি হবে কি করে? একদম সহজ সরলভাবে বললে এইটা, আর কিচ্ছু না। এবং ওদের কাছে যেটা করা হয়েছিল, এই যে বললাম বারবার যে ফটোগ্রাফি কখনো মাস আর্ট হয়ে উঠতে পারবে না, কখনো গানের মতো নাচের মতো ওইরকম জনপ্রিয় হবে না, হতে পারে না কখনো। কিন্তু যদি মানুষের কোনো স্বীকৃতিই পাওয়া গেল না, দূরত্ব বেড়ে গেল, এই কাজটা হয় না। আমরা তখন থেকে বুঝেছিলাম যে মানুষকে কাছে টানতে হবে। আর মানুষকে কাছে টানতে হবে এই জায়গা থেকে আমাদের সেই সময়কার একটা ফটোগ্রাফি ছিল, সব সময়টা ছিল কেমন, দেখনদারি। দেখো আমি এমন এমন তুলেছি তুমি তুলতে পারবে না। দেখছি সারা পৃথিবীর কোনো শিল্প বলছে না যে আমি এমন সাহিত্য করেছি তুমি করতে পারবে না, বরং তুমি যখন ওটা করতে গিয়ে নাস্তানাবোধ খাবে, সে বুঝতে পারবে যে ওটা কত মহৎ সাহিত্য, মহৎ শিল্প ছিল। তুমি আগে ওইরকমভাবে নিজের করতে হবে না, তখন হলো আমজনতাকে এর মধ্যে ঢোকাতে হবে। সেই জায়গা থেকে তৃতীয় নয়নের জায়গাটাকে করা। আর আমি এটা বলছি না, আর অন্যান্য আরও পাঠ ছিল এটাকে নিয়ে বলতে গেলে, যে এই যে মন আর মননের কথা বললাম, চোখের কথা বললাম, যে চোখ তো দেখে, চোখ কি মনে রাখতে পারে? সেটা তো এখানে, এটা অনেক সম্পর্ক যুক্ত আছে ওর সঙ্গে। কেমন? আমি বললাম তোমাকে, মনে করো সেদিন যখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ছিলাম, ও দেখে রেখেছে, বলছে কোথায় এই পাঠটা, না তো আসবেই না। এবার এইটাকে নিয়ে চর্চা, এইটুকুনি আর কি। ভেঙে পড়ার সময় বা ব্যর্থতাকে তুমি কিভাবে দেখো? খুব ভালো, খুব ভালো প্রশ্ন। তো বিশাল হয়ে যাবে, সে তো আদি জানা হচ্ছে ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। প্রথমে ছিল এটা আমাদের বীজ মন্ত্রের মতো ছিল, ওই স্লোগানের মতো, উই শ্যাল ওভারকাম। পরে যেটা বলছি, আবার একটু আগের কথায় ফিরতে হবে। এসছি
ক্যামেরা কিনেছি অনশন করে, ঠিক আছে, সাধারণ একটা লেন্স দিয়ে, দেখছি হচ্ছে না। সকলের লেন্সের জন্যে কিছুটা বিট দিয়ে দিচ্ছে। আমি না পারছি টেলি কিনতে, না পারছি ওয়াইট কিনতে, কাজ করতে করতে জুমের জন্ম হয়ে যাচ্ছে, না পারছি জুম কিনতে। অথচ সব বাঘা বাঘা ফটোগ্রাফারদের সঙ্গে আমাকে কম্পিট করতে হবে, কি ক্রিয়েটিভ ফিল্ডে, কি জেনারেল ফিল্ডে। এইবার এই প্রতিবন্ধকতাটাকে কাটাবো বলে যে কি করলে আমার নর্মাল লেন্সটাকে টেলির মতো আচরণ করাতে পারি, কি করলে এই নর্মাল লেন্সটা ওয়াইডের মতো আচরণ করতে পারে, বা এই একটা নর্মাল লেন্স থেকে বিভিন্ন পার্সপেক্টিভ নিয়ে কি করে নতুন কিছু জন্ম হতে পারে। আর ক্রিয়েটিভ ফটোগ্রাফিতে তো কল্পনা থাকবেই। কে বলেছে নিউজ ফটোগ্রাফিতে কল্পনা ঢোকানো যায় না? কারণ যদি পৃথিবীর এই মুহূর্তে কজন ফটোগ্রাফারের কথা বলি, স্টিভ ম্যাককরি, রঘু রাই, হেনরি কার্টিয়ার-ব্রেসো, সব তো সংবাদ মাধ্যম থেকে উঠে এসছে। কেউ শুধু শুধু ক্রিয়েটিভ ফটোগ্রাফি করব বলে কেউ নাম করতে পারিনি। তার মানে সংবাদচিত্র করতে গিয়ে সৃজনশীল ফটোগ্রাফির জন্ম হচ্ছে। তার মানে খুব তাদের সঙ্গে নিবিড় সম্পর্ক, এবং বলছে প্রাণের স্পন্দন থাকুক। আমাদের আগের জেনারেশন ছিল কেমন, ফটো মেকিংয়ের দিকে গুরুত্ব দিত বেশি, নির্মাণের দিকে। ডার্ক রুমে এই করছে, একটা মানুষের 5টা মাথ 10টা হাত, দেখি একটা কোনো এক্সিবিশনে গেল, সবাই তাকে নিয়ে লাফালাফি করছে, কি করে হলো। ওরা বুঝতে পারছে না যে ফটোগ্রাফির ওটা ভাষা নয়। মেকার কখনো ক্রিয়েটার হয় না, নির্মাণ কখনো সৃষ্টি হয় না। শঙ্খ ঘোষকে মাথায় রেখে বললাম একটুখানি যে মেকারটা মেকিংই থেকে যায়, আর ক্রিয়েটাররা ক্রিয়েশনই করে। এই জায়গাটাকে নিয়ে কাজ করা। এইবার এই যে প্রথমে লেন্সের প্রতিবন্ধকতা নিয়ে বললাম, পকেটে ভালো পয়সা নেই, ভালো বই দেখতে পাচ্ছি, কিনতে পাচ্ছি না। তখন গ্র্যান্ড হোটেলের তলায় চৌরঙ্গি বুক স্টোর্স তপনদা করতেন। বাইরে থেকে জুলজুল করে দেখতাম একটা বই এসছে, তার কভারটা কেউ যদি কিনতে এসে দেখে, কারণ আমার মুখ চেহারা থেকেই বুঝতে পারছে সেই সময়কার, ধরো 79-80 সাল, যে এই ছেলেটা আজ যাই করুক 3000 টাকা দিয়ে বই কিনতে পারবে না। সেই সময়কার কথা বলছি। যে কেউ যদি দেখে একটু উঁকি মেরে দেখবো আর কি, যে ভেতরটা দেখতে পারবো। কোনো লাইব্রেরি নেই, কিছু নেই, কোথা থেকে দেখব? এই যে না পাওয়ার একটা আগ্রহ থাকে, এই না পাওয়ার করতে পারছি না। ধরো ফিল্টার কিনতে পাচ্ছি না, আমাদের ফটোগ্রাফি আছে ইয়েলো রেড অমুক। তুমি দেখবে একটা সময় দুর্গা পুজো কালী পুজোতে আলো টাঙানো হতো, লাল নীল ওই সেলোফেন পেপার কালার লাগানো হতো। ওই পেপারকে ফিল্টার হিসেবে ব্যবহার করে কামাল করেছি। আমি আসলে সব সাফল্যের কথায় আসছি না। এবং সেটা হয়েছে খন্নানের রাজবাড়ি, যেখানে জানতামও না, খন্নানের যেখান দিয়ে সত্যজিৎ নায়কের শুটিং হয়েছিল। ওই স্টেশনটা যেখানে দাঁড়িয়ে থাকে, ওই স্টেশন, তখন ওখানে ট্রেন যেত না। এখন গেলে তোমাকে পারাপার করতে 1 ঘন্টা মনে সময় লাগবে, এত ট্রেন যাতায়াত করে, আলাদা প্রসঙ্গ। ওখানে গিয়ে একটা মানে জমিদার পুরো বাড়িতে গেছি, দেখছি কোনো ফিল্টার নেই, কী করা যাবে? ওদের ওখানে গ্রামের ছেলেগুলোকে ধরেছে, লাল নীল পেপার পাবো। তারা তো মহা আগ্রহে, তারপর পুজোর পর বলো ওই প্যান্ডেলে ছিল, ওরা সাইকেল করে কাদা মাখি বাটি দৌড়চ্ছে। তখন ক্যামেরা দেখিনি এরকমভাবে, ওখান থেকে জন্ম হচ্ছে। এই প্রতিটা প্রতিবন্ধকতা, যে আমি সেই অর্থে বলবো প্রতিবন্ধকতাকে ব্যর্থতা হিসেবে ধরি, যে টাকা জোগাড় করতে পারি অর্থাৎ ব্যর্থতা, ডেফিনেটলি ব্যর্থতা, আমাকে প্রচুরভাবে উজ্জীবিত করেছে। এবং তোমায় বলি, আমার বেশিরভাগ বন্ধু হচ্ছে নাস্তিক। আমি সাংঘাতিকভাবে আস্তিক, হাতে আংটি জড়িবুটি কিচ্ছু নেই, একদম বিশ্বাস করি না, কারো ধর্মবিশ্বাসে আঘাত করছি না, বা কোনো বিশ্বাসই আঘাত করছি না। মারাত্মকভাবে ঈশ্বর বিশ্বাস করি। একটা সময় এলো, এটা বলি নাহলে এটা তো অনেক বড় উত্তর হবে। দেখছি আমার পাশাপাশি, ধরো আমার সঙ্গে যারা সহযোদ্ধা, সবাই স্কোর করছে, দেখছি আমি স্কোর করতে পারছি না। পরিষ্কার বুঝতে পারছি আমি ওদের থেকে সবচেয়ে বেশি খাটছি, ফটোগ্রাফিকে সবচেয়ে বেশি আঁকড়েও ধরে আছি। ভাবছি তাহলে কি আমার মেধার এত কমজোর? মানে আমার মেধা বলে কিছু নেই, শুধু ওই লেবার, মানে ওই স্কিলটাই আছে, শুধু কায়িক শ্রমটা দিতে পারি, মানসিক শ্রমটা সেই উচ্চ স্তরে দিতে পারছি না, এরকম জায়গা। আমার ইষ্টদেব, এর আবার কোনো প্রচার ধরে রামকৃষ্ণদেব, মনে বললাম ঠাকুর এত খাটছি, তুমি সব ওদের দিচ্ছ, আমার জন্য কিচ্ছু নেই। এবং এখানে আরেকজনের কথা বলি, যে সময়টার ঘটনা, তখন দীপক চক্রবর্তী, আজ চিরঞ্জিত চক্রবর্তী, ও পুরনো বাড়িতে থাকে, দোচাদির ঘর। একদিন সন্ধ্যেবেলা কথা হচ্ছে, ও খুব ভালো একটা জায়গায় শট দিয়েছে, আমারও খুব ভালো হচ্ছে, কিন্তু ও সেরকমভাবে হালে পানি পাচ্ছে না। তখনও দীপক চক্রবর্তী টিভিতে খবর পড়ছে আর অল্প অল্প অভিনয় করে চালাচ্ছে, আর আমি ফটোগ্রাফি স্বপ্ন দেখছি, ক্রিয়েটিভ ফটোগ্রাফি করব। কিন্তু প্রচুর বেশি নিউজ এবং বিয়েবাড়ি করলে আমি ওদিকে যেতে পারছি না, স্পেস তৈরি করতে পারছি না।
তা ওখানে আমি বলছি এই ঠাকুর ফাকুর দেয় না, ওই যারা খুব ওই ধূপ ধুনো দিয়ে প্রচুর প্রসাদ ফোসাদ চাপায়, ঠাকুরও মনে ওরকম হয়ে গেছে, যারা বেশি প্রসাদ চাপাবে তাদের বেশি আশীর্বাদ, আর যারা চাপাতে পারবে না আমাদের মতো হাওয়াতে আসবে না। ওই ক টাকার পুজো দিয়েছে রে, 5 বলল কম পাবে। দীপকদা বলছে একদম, তখন ওর খুব একটা হয়েছিল স্যান্ডো গেঞ্জি, একটা পাজামা, অনেকবার কাচানো কিন্তু পরিষ্কার, সেটা যে দীর্ঘদিন পড়ছে তার ছাপ ওখানে স্পষ্ট। ওই ছোট্ট দোছাদির ঘরে ঘুরতে ঘুরতে অতনু, ওপরওয়ালা যদি আমাদের কাজের না দেয়, ওপরওয়ালা চ্যালেঞ্জ করে আমাদের কিচ্ছু হবে না। সব বলবে কলকাতা রাস্তার ওই ট্রাফিক পুলিশ হয়েছে, ঘুষ খায়। জানিস অতনু, ঠাকুর মনে হয় ঘুষ খায় না, তুই যেটা বলছিস ওটা নাম, পেলা চাপালেই ঠাকুর দেবে। ঠাকুর দেখছে ভক্তিটা, মানে চর্চা করছে কিনা, চর্চা করলে তুইও জিতবি আমিও জিতব। দীপকদা যে জায়গায় কাছে আছে, তো বিধায়ক, আমি বিধায়ক পরিচয়টা দিই না, তার অভিনেতা, বরং আমি বলি দীপকদার সেটা ইউজই হলো না সেই অর্থে, পরিচালক সত্তা। জানি না এখনও দীপকদার যথেষ্ট শরীর ভালো, হয়তো খুব ভালো পরিচালক হিসেবে পাবো। সব কমার্শিয়াল জায়গা, দীপকদার সিনেমা দেখা, চর্চা, জীবন, শিল্পবোধ অন্য জাতের। দীপকদা একটা সময় ইন্ডাস্ট্রিরও 1 নম্বর হয়েছিল। আর তোমাদের আশীর্বাদ আমার জন্য তো 2-4 জন লোক একাডেমিতে ঢোকে, এইটুকুনি তো হয়েছে। এই যে ব্যর্থতার যে জায়গা থেকে যেখানে বলছি যে সবাইকে তো আমাদের দাও না, পরবর্তীকালে আমি একদম অনেক জাম্প কাট করে চলে আসছি। ন্যাশনাল জিওগ্রাফি যখন এলো, তা বললাম যে তোমার কি বিচার, তুমি তখন লেন্স দিচ্ছ না, ফিল্টার দিচ্ছ না, ভালো ব্যাগ দিচ্ছ না, ভালো ফ্ল্যাশ কিনতে পারছি না। এই যে যখন বলছি 3টে সমাহার, ক্যালেন্ডার, একাধিক কালেক্টার্স এডিশন, মানে বিল্ডিং জুড়ে জুড়ে এক্সিবিশন, যার একটা এন্ট্রি ফি ভারতীয় মুদ্রায় 900 টাকা। এখানে একটা 5 পয়সা দিয়ে কেউ ফটোগ্রাফি এক্সিবিশনে এন্ট্রি নেওয়ানো করতে 5 বার ভাববে, মানে ভাবো যেটা সাউথ কোরিয়ায় হয়েছিল। সেটা তো আমি রইলাম, এখনও পর্যন্ত তো কেউ এলো না। তার মানে ওই যে ওই সময় ব্যর্থতার সময়ও আমরা চর্চাটা চালিয়ে গেছি, দাঁতে দাঁত চেপে, আরও বেশি লড়াই শিখিয়েছে। আমি ব্যর্থতা সাফল্যের চাবিকাঠির ওই জায়গা থেকে যাচ্ছি না। কখনো কখনো আমি খুব আমার প্রিয় মেম্বারদের জন্য বলে আমি ছাত্র কথা উচ্চারণ করি না, কারণ আমি নিজে এখনও ছাত্র। আমি কখনো বলি না 3rd year ছাত্র, এই 39 বছর আমি বলেছি আমার গ্রুপ মেম্বার। আমি আগে এসেছি সিনিয়র, ও পরে এসেছি জুনিয়র, তার বাইরে কিছু না। ওদের বলি যদি তোদের ভালোবাসি, তোদের ব্যর্থতা কামনা করি। কথায় কথায় বাবা এটা চাললো, লেন্স পেয়ে গেলি, এই সাউন্ড বুম পেয়ে গেলি, এই অমুক ল্যাপটপ পেয়ে গেলি, এই এডিটিং টুলসগুলো পেয়ে গেলি, দরকার নেই। এটা দরকার। তার ফলে আমি বলি যদি এই জীবনে কিছু শিখিয়ে থাকে, কষ্ট হয়েছে, শিখিয়েছে ব্যর্থতাই, এ ব্যাপারে মানে নয়। তার মানে এক অর্থে আমার এক দেবতা, তার নাম ব্যর্থতা। আর ওই রামকৃষ্ণদেবকে বলি যে ভাগ্যিস তুমি তখন এইগুলো সাপ্লাই করোনি। এটা বুক বাজিয়েই বলি যখন এটা রেকর্ড হয়ে আছে, যে হলো তো এই 3টে সমাহারে ভারতে আমি নেই, ন্যাশনাল জিওগ্রাফির মতো একটা ওয়ার্ল্ড প্রতিষ্ঠান ভারত নেই, আর কি। তোমার আধ্যাত্মিকতার প্রশ্ন নিয়ে মানে আমি পরে আসবো বিষয়টা। নতুন প্রজন্মকে কি বলবে যারা এই পেশায় আসছে এখন? তো কোথায় বলি একদম, এটা আমাদের এবছরের স্লোগান ছিল, এটা আমাদের ব্যর্থতা। কাক কাকের মাংস খায় না, কিন্তু আমি বলি যদি কাক কাকের মাংস না খায়, ভুল হয়ে যাবে একটু। কীরকম ভুল? কেউ কখনো দেখবে বাজারে বেরিয়ে, তোমরাও একটা মাধ্যমে আছো, সাংবাদিকতা করছো, আরও হয়তো অন্যান্য দিক আছে তোমাদের, শিল্প চর্চা, সাহিত্য চর্চার বা বোধের চর্চার কথা বলি। তুমি একটা দোকানে গিয়ে একটা পেন কিনলে, ওই একটা অগ্নিজেল, এই যে নাম নিয়ে ফেললাম, 3 টাকাওয়ালা একটা পেন, একটা 100 টাকাওয়ালা পেন আর 200 টাকাওয়ালা পেন, যার যেমন ক্ষমতা, 5-6 জন বন্ধু গেছো। তুমি পেনটা কেনার পরই তুমি ওখানে উল্লাস করো না, দাবি করো না তুমি একজন কবি, ঔপন্যাসিক, সাহিত্যিক বা সাংবাদিক হয়ে গেছো। ফটোগ্রাফারদের একটা, আমি নতুন তো পরের কথা, ক্যামেরা কেনার সঙ্গে সঙ্গে সে দাবি করে সে একজন ফটোগ্রাফার। এই মূর্খামিটা কি করে আসছে আমার মাথায় আসছে না। একজনকেও দেখাতে পারবে না যে পেন কেনার সঙ্গে সঙ্গে বলেছে যে আমি আজ থেকে কবি, আজ থেকে সাহিত্যিক, আজ থেকে ঔপন্যাসিক, আজ থেকে নাট্যকার, আজ থেকে সাংবাদিক, আর যে কোনো, আজ থেকে শিক্ষক, কেউ বলছে না।
ক্যামেরা কেনার সঙ্গে সঙ্গে নতুনদের ক্ষেত্রে প্রথম যেটা বলি, আমি আর ওপর দিকে উঠছেই না, এই বোধে আনতে হবে যে ক্যামেরা বহন করে ফটো তোলে মানেই ফটোগ্রাফার নয়, বরং বলি ওটাকে ফয় হর্ষও করে দিতে ফটোগ্রাফার। সেটাকে তাপ্পি মারতে হবে আগে, তারপর পার্মানেন্ট একটা আস্তরণ করতে হবে যেন কোনো দিন সে ফুটো না হয়ে যায়। আলোকচিত্রী আমরা বলতাম আগে হচ্ছে চিত্রগ্রাহক, চিত্রটা তুলছেন, তারপর আলোকচিত্রী, তারপর হচ্ছে আলোকচিত্র শিল্পী। সত্যজিৎ ছবির টাইটেলে দেখবেন এই সুব্রত মিত্রকেই এক একটা ছবিতে এক এক রকমভাবে বলা হচ্ছে, কোনো জায়গায় চিত্রগ্রাহক, কোনো জায়গায় আলোকচিত্রী, কোনো জায়গায় আলোকচিত্র শিল্পী। তার মানে ধরে নেব যেখানে আলোকচিত্র শিল্পী নেই সেই সিনেমাগুলোতে মানে সুব্রত মিত্রর ভূমিকা শিল্পীর নয়, এরকম আর কি। আমাদের রাজ্যের যে রাজনৈতিক অস্থিরতা সেটাকে তুমি কিভাবে দেখো, এবং একটা ঘটনা যেটা প্রত্যেকের শিকড় নাড়িয়ে দিয়েছে সে বিষয়ে তোমার কী মন্তব্য? খুব সংক্ষেপে বলি, এটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, প্রচুর ডিবেট হচ্ছে, প্রত্যেকদিন টিভি করলে 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা এই আলোচনাই হচ্ছে, একদম খুব সাধারণভাবে। প্রথমেই বলি আমার রাজনীতির বোধ কতটুকু আছে আমি জানি না। একসময় সাংবাদিকতা করেছিলাম বলে প্রচুর বিভিন্ন দলের মাথাদের সঙ্গে খুব ওঠা বসা করার সুযোগ ঘটেছিল। আমি বলি কীরকম, সব কিছুর বাদ দিয়ে, এটা আবার বলছি চর্বিত চর্বণের মতো, মানবিকতাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ধরো আমার কথা বলছি যে কেন এই সব নেতা নেত্রী যারা আন্দোলন করছে ভুলে যায়। ধরো আমি যে বয়সে আছি 60, খুব সুস্থভাবে থাকলে আমি যেভাবে সারা জীবন অনিয়ম করেছি, নেশা ভাঙ না করে বলছি যে 70 পর্যন্ত টেকে গেলে খুব বেশি কি টেকবো বলে মনে হয় না। যদি 70 পর্যন্ত ঠিকমতো থাকি, আমার হাতে আছে 3665 দিন এই পৃথিবীতে থাকবো। 365 ইন্টু 10। ওপরওয়ালা ওপর থেকে হাসছে যে কে রে, তোকে কে বলে দিল? তোর হয়তো 1000 দিন বাদেই তোকে আমি রেড কার্ড দেখিয়ে দেবো, বা 2000 দিন বাদে একটা ইয়েলো কার্ড দেখিয়ে দেবো, তুই তারপর থেকে বিছানার সঙ্গে জুঝবি। এইবার জীবনটা এতটাই, এবার মনে করো তুমি আমার থেকে আরেকটু বেশি, কত তুমি 10,000 দিনের খেলা। তো এখানে ওই এত হানাহানি মারামারি, আমি একা লুটবো, একা করব, মানে প্রত্যেক ক্ষেত্রে কেন এটা হবে? 10,000 দিনের জন্য 15,000 দিন, আমরা বছরটা বলে বড্ড বাড়িয়ে ফেলি। আমি বলি প্রত্যেক মানুষের ওই দিন, যেমন জন্মদিন হয় একদম দিন হিসেবে কাউন্ট করলে একটু ভালো। যেটা গড় আয়ু, যে ভারতের যদি ধরা হয় যে পুরুষের আয়ু হয়তো দেখা গেল 70 বছর, মহিলাদের আয়ু হয়তো 72 বছর, এবার 365, এই হচ্ছে ব্যাপার। শৈশব কেটে গেছে অনেকটা, বার্ধক্য কেটে যাবে, কাজের সময় এইটুকুনি। এই জায়গা থেকে যদি একটু মানবিক হই, আমি বলি এই 3000 বা 10,000 দিনের জন্য ইতর হতে লাগে না। আমি বলি মাথা থেকে ইতরামটা যাক, আর সব কিছু আমি কোনো রাজনৈতিক অন্য দিক থেকে যাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রে সেটা ঘুষই হোক, দুর্নীতি হতে ইতরামতো, বাঁদরামো ফাঁদরামোর থেকে আরও বেশি, মানে ইদরামও করছে, যে ইদরামটা করবো না, এই 10,000 দিনের জন্য করবো না। যদি 10 লক্ষ দিন থাকতাম, আমি বলি দুর্নীতি পরায়ণ হোক, কোনো অসুবিধে নেই। ওই কটা দিনের জন্য এত লাগে না। এই বোধটা বা চেতনাটা জানি না কোনো ধর্মগুরু আসবে বলে দেবেন কি না, কোনো সমাজতত্ত্ববিদ বলে দেবেন কি না, কে বলে দেবেন আমি জানি না। এই জায়গা থেকে খুব খারাপ আছি, খুব খারাপ ছিলাম যে মানবিকতার পরাজয় মানে তো মৃত্যু, মৃত্যু দেখছি চোখের সামনে, এটা তো বেঁচে থাকা নয়। এই জায়গাটাকে খুব, যে মানুষ এই কটা দিনের জন্য অন্তত একটু ভালো থাকুক, মানে দিনটাকে সেলিব্রেট করুক, যে মাত্র এই কটা দিন। আমি যদি এই মুহূর্তে বলছি যে এই 3665 দিনের মধ্যে যদি শপথ করি যে ঠিক আছে, দোষে গুণে মানুষ 665টা দিন হয়তো ইদরামো বাঁদরামো করে ফেলবো, কিন্তু আর 3000 দিনটাকে একটু বাঁচিয়ে রাখতে চেষ্টা করি। সবাই যদি এখন থেকে সচেষ্ট হয়, অন্য পৃথিবী থাকবে মনে হয়। শুধু এই বাংলা না, শুধু ভারতবর্ষ না, সর্বক্ষেত্রে চারদিকে তো, বাইরেও যে আছে বাইরে। আজকে আমরা এখানকার ঘটনা নিয়ে ধরো যদি পরিসংখ্যান দিই, এখন আমি জাস্ট রেড রেশিও পাইনি, ধরো ধর্ষণ পৃথিবীতে প্রতি 3 সেকেন্ডে মনে একটা ধর্ষণ এখন আরও বেড়ে গেছে। তার মানে তোমার সঙ্গে যতক্ষণ ধরে সাক্ষাৎকার দিচ্ছি, পৃথিবী অত রেকর্ডেড, এবার যারা রেকর্ড হচ্ছে না সেটা ইন্টু 5, মানে
পুলিশের কাছে মানে সামাজিক মানে নিজের মুখ রক্ষা করার স্বার্থে তারা রিপোর্ট করছে না। তা কোথায় আমরা আছি? এরকম একটা জায়গা। একটু রুখে দাঁড়াবার সময়, একটু অন্যভাবে দেখার সময় এসছে। আর ওই এক কথায় বলছি, খুব খারাপ আছি। এবং আশপাশের সবাইকে নিয়ে তো জায়গা, যেহেতু ফটোগ্রাফার হিসেবে প্রচুর গ্রামগঞ্জ বাই রোডে প্রচুর ঘুরতে হয়েছে, মানে কী পরিমাণ ঘুরতে হয়েছে, গ্রামে গঞ্জে, খানা খন্দ, তোমার বন্যা খরা, কোথায় না যেতে হয়েছে বিভিন্ন জায়গায়। জীবন খুব ছোট্ট ছোট্ট চাহিদা। আর সব দিকে ঘোরা হচ্ছে, আমি যতটুকু ঘুরেছি বেশি মানুষই ভালো, বিলো 1% খারাপ। ওই খারাপটাকে অত হাইলাইট করার প্রয়োজন নেই, ওটাকে অন্যভাবে অ্যারেস্ট করে অন্যভাবে কিছু দেখা। ওকে প্রোটেক্ট করারও দরকার নেই, ওকে লালিত পালিত করার দরকার নেই, এই আর কি। ভালো সময় না খারাপ সময়, কোন সময় বন্ধুকে কাছে পাও? বড্ড কঠিন প্রশ্ন, মিশ্র উত্তর। মানুষ সময়ে সময়ে পাল্টায়, এটা একটা খুবই, আমি যদি সোশ্যাল মিডিয়াকে দেখে বলি, আমাদের সব ছেলেদের ধারণা হয় যে আমার কত ফ্রেন্ড আছে, 5,000। হঠাৎ এসে বলে ও খুব বদমাইশি করছিল, বাজে বাজে কথা লিখছিল, আনফ্রেন্ড করে দিয়েছি। আমি সোশ্যাল মিডিয়া তুলে নে, তোর বন্ধুর সংখ্যা কটা, তারপর কে বন্ধু বন্ধু নয় সেসব সংজ্ঞার দিকে গেল, বড্ড কম। এবার হচ্ছে আমি বলি সমমনস্ক, সমব্যথী। আমি তো ওই চার্লস চ্যাপলিনের মতো বলতে পারবো না যে আয়নার সামনে দাঁড়ালে আমি কাঁদলে ওটাও কাঁদে, আমি হাসলে ওটাও হাসে। বড্ড সংখ্যা কম। আসল হয় কি, প্রত্যেক মানুষ তো নিজের নিজের মতো। আমরা চেষ্টা করি আমার বন্ধু যেন আমার মতো হয়ে ওঠে, আবার সেই বন্ধু মনে করে আমিও তার মতো হয়ে উঠি, হয়তো হয় না, ওই একটু কম বেশি করে মিলিয়ে নেওয়ার চেষ্টা। তার ফলে কখন আমি বলবো না খুব ভালো সময় বন্ধু ছিল, তারা খারাপ সময় চলে গেছে। সময়ের প্রেক্ষিতে পাল্টায়, এটাই হয়তো জীবন। মানে আমি অন্তত আমার জীবন দিয়ে ধরেছি, কখন আমি ওরকম এক পেশে না দেখেছি, হয়তো তার খুব উপকার করেছি, আবার উপকার করতে পারিনি। তাকে যখন পরে বিচার করতে গেছি, হয়তো অন্যভাবে বলেছি তাকে এত করেছিলাম সে করলো না, সে তখন এমন একটা পরিস্থিতি, সে মুখেও বলেনি, বললে হয়তো আমি ভাবতাম তো তাও তো ঠিক আছে, করবে কি করে ওই সময়, ক্ষমা করে দিয়েছি বলছি না, তখন মনে হয়েছে ওটা হয়নি, ব্যাটে বলে লাগিনি আর কি। আর ওই বললাম বিলো 1%, তারা ইতর মানসিকতা নিয়ে জন্মায়, ওটাকে বাদই রাখলাম, পার্সেন্টেজে যেহেতু আসছে না। তুমি নিজে একটু আগে বললে যে তুমি আস্তিক, তোমার কাছে আধ্যাত্মিকতার সংজ্ঞা কীরকম? আমি খুব ঝাঁপসা মানুষ, বলতে কোনো বাধা নেই। একদম সংক্ষেপে বললে 3 থেকে 4 বার, কেন 5 বার একদম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। সেটা কোনো সময় সাংবাদিকতা করতে গিয়ে, কোনোবার আউটিং করতে গিয়ে নৌকাডুবির হাত থেকে, একদম সবাই নৌকা থেকে ঝাঁপ মেরে দিয়েছে, আমি একা পড়ে আছি, সবাই লাপাতে বলছে, সাঁতার জানি না, বেঁচে ফেললাম, এই তো তোমায় সাক্ষাৎকার দিচ্ছি। আর সেখান থেকে আমার খুব দৃঢ় বিশ্বাস আছে, মারাত্মকভাবে। আমার এক বন্ধু বলেন, নাস্তিক বন্ধু, যে তোকে যদি কেউ বলে টাটা সেন্টারের ওপরে তুলে ফেলে দিতি, ঠাকুর কে করে পারবি? আমি না, অতটা নেই, তার মানে আমার দুর্বল, আমি ঝাঁপ মারতে পারবো না। তার থেকেও ভয়ানক, আমাকে যদি একতলা থেকে ওপরটা তাকাতে বলে, ওখানে আমি 10 বার বমি করব, ওটা তো অনেক কঠিন হয়ে গেল, আলাদা প্রসঙ্গ। এইবার কীরকম জানো তো, আমি জানি না এখনও যত বয়স বাড়ছে, ধরো একটা সময় ছিল, এটা বলতে গেলে অনেক দীর্ঘ হবে, বলছি না ওদিকে, আমি পরজন্মে বিশ্বাস করতাম, এখন একদম বিশ্বাস করি না। যদি বলো কেন, মানে একটা মানুষকে পাইনি ওই জাতিস্বরের মতো, ওই সোনার কেল্লায় মুকুল বাদ দিয়ে কোনো পাইনি। আর যেসব বিভিন্ন মেলা ফেলা ঘুরতে গিয়ে ওর বুজরুক সব ধান্দাবাজ, চিটিংবাজ, ওরা সব বলে যেগুলো উল্টোপাল্টা কথা। তার মানে আমার এই জীবনে তো কারোর সঙ্গে দেখলাম না যে পূর্বজন্মের কথা মনে পড়ছে কোনো কিছুর দিক দিয়ে। এবার তাহলে কি সম্পূর্ণ মিথ্যা হতে পারে না? পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন সাধকরা এর কথা বলে গেছে, তাদের ওই মার্গের মানুষ, এটা একটা বড় জিজ্ঞাসা ছিল, কিন্তু নিজের মনে হয় নয়, এরকম একটা জায়গা। অন্য দিক থেকে যদি বলো, এমন একটা সময় জন্ম, এই করোনার সময় থেকে বলে যে এই জীবনে আমরা সব দেখে গেলাম, এখন যে ঘটনার মধ্যে এটাও তো দেখতে হলো, যেটা চলছে, খারাপ ভালো আমি কিচ্ছু বলছি না, হচ্ছে। একটা জিনিস যেটা বলি, যে ওপরওয়ালা বলে কিছু একটা আছে, সে সব দেখতে পায়। এবং আমি বলি, আমার তো ছোট্ট চাহিদা ছিল
একটু মন দিয়ে ফটোগ্রাফি করব। টাকা নেই, তখন আমি অন্য স্বপ্ন দেখছি। আমার কান্নাটা, আমার হতাশাটা, আমার চাওয়াটা, এবং সে চিরঞ্জিতের কথা বলছে, ওর চাওয়াটা কেউ ওপর থেকে দেখতে পেয়েছিল। কেউ একজন সুপ্রিমো আছে যে চাওয়াটা যদি ঠিক হয়, চাওয়ার মধ্যে যদি কোনো ফাঁকি না থাকে, চর্চার মধ্যে যদি কোনো ফাঁকি না থাকে, তুমি ওটা পাবেই। কারণ আমি মনে করি যদি নিক্তির বিচার করা হয় এই 140 কোটির ভারতবর্ষে, ঠিক আমার মাপের, আমি অত্যন্ত খারাপ মাপের, 14,000 ফটোগ্রাফার আছে। 14 লাখ হলেও কম বলা হয়, আমি 14,000 বললাম। 14,000 থেকে কমিয়ে বললাম 1,400 আছে। 1,400 থেকে আরও একটা শূন্য বাদ দিয়ে বললাম 140 জন আছে। কেন ন্যাশনাল জিওগ্রাফি আমাকে ছাড়ার, আমাকে নিয়ে আর দ্বিতীয় জনকে আজও খুঁজে পেল না? আমার মনে হয় সবটা ঠিক আছে, ওই চাওয়াটা, আমার মতো ব্যর্থ হওয়াটা, আর 24x7 মরলে এটা নিয়ে মরবো, ভাসলে এটা নিয়ে ভাসবো। যখন ফটোগ্রাফি করছি বুঝতে পারছি যে যদি খুব সিরিয়াসলি করতে আমি গাড়ি, বাড়ি, নারী কোনো কিছুই বানাতে পারবো না। এবং আজ থেকে 25 বছর আগে আমি ঘোষণাই করেছিল এই বাড়িতে থেকে আমি বিয়ে করবো না। বুঝতেই পারছো, মা বলছে তুই কী এমন কাজ করবি যে তোর পৃথিবীর এত মনীষীরা সব কিছু করলো, এক একজন 3-4 বার বিয়ে করে, এবং নেতাজি 2বার বিয়ে, তুই কি তার থেকেও বড় নাকি? তুই কী দুটো ছবি তুলবি আর বাজে বাজে ট্রফি আনছিস আর অমুক আনছিস, ওরা বিয়ে করবি না? আলাদা কথার কথা বলছি। আমি দেখছি আমি পারবো না, সামলাতে পারবো না। মানে বিয়েটা করতে হবে ডিভোর্স করার জন্য, ডিভোর্স করার জন্য বিয়ে করছি না। আমি বুঝিয়েছিলাম, মা তো বুঝতে কে তোকে করে দেবে, কে কী করে দেবে, এরকম ধরনের। তা এটাও উপরওয়ালা ঠিক করে যে এই যে বহিমিয়ানতা, তোমরা যখন কাজ করছিলে টাইম কোনো ফ্যাক্টর না। দেখি তো আমি যদি খুব সাংসারিক লোক হতাম, আমার উপর থেকে কবার ডাক আসতো বা না আসতো না এত রাত্রেও। এটা মনে হয় না পরিবেশটা, এই ওপরওয়ালা বলে যে এই পারবে না এটা, এই যখন ওটা আছে ওটাই করুক, এরকম একটা জায়গা। তার ফলে ওপরওয়ালা সব দেখতে পায়। আর ক্রমশ দৃঢ় একটা বিশ্বাস হচ্ছে, পাপ যেটা করে এই জন্মেই তোমাকে দিয়ে যেতে হবে। কারণ আমি একজনও 2 নম্বরই লোককে মানে রাজার মতো পৃথিবী ত্যাগ করতে দেখিনি। যদি একজন 2 নম্বরই লোককেও রাজার মতো পৃথিবী ত্যাগ করতে দেখতাম, আমি হলপ করে বলছি আমি দুর্নীতির পথেই যেতাম। এটাই আমার আধ্যাত্মিকতার কথা বলতে পারো। আজকের পর্ব এখানেই আমরা শেষ করব। দাদাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমার বোকা বোকা যা বলি, যেটা বিশ্বাস করি বলি, আমার এত দূর পর্যন্ত এক কথা মুখ দিয়ে এক কথা বলি না। কাউকে হার্ট করা আমার কোনো লক্ষ্য নয়। লক্ষ্য একটাই, যেহেতু ওই থার্ড আইয়ের জন্য সবাইকে উজ্জীবিত করা। একটা বোকা মানুষ আর কত উজ্জীবিত করতে পারে? কিন্তু আমি বলি, আমার জীবনের চলার পথে যদি কিছু পেয়ে থাকি, এখানের কণামাত্র যদি কাউকে উজ্জীবিত করে, তার আগামী জীবন যদি সুন্দর হওয়ার জন্য কাজে লাগে, নিজেকে ধন্য মনে করব। আমি এটাকে বলি, ওই আমার মেম্বাররা সব জানে, আমি বলি দেহদানের মতো আর কি। যে এমন তো কিছু করতে পারলাম না, এইরকম আগডুম বাগডুম গল্প থেকে কোনো একটা কোনো স্ফুরণ যদি আপনাদের জীবনে শুভ হয়ে আসে, যারা শিল্পকলা ভালোবাসেন, সাহিত্য ভালোবাসেন, সঙ্গীত ভালোবাসেন, ফটোগ্রাফি ভালোবাসেন, ফটোগ্রাফির বিশেষ করে সৃজনের পার্টটা ভালোবাসেন, ক্রিয়েটিভ পার্টটাকে, তাদের জন্য এতটুকুই বলা। খুব ভালো থাকবেন। এরকম একটি চ্যানেল আমার মতো এইরকম আগডুম বাগডুম কথা বলার সুযোগ করে দিল। কৃতজ্ঞতা কি বলবো, কি জানিয়ে কুর্নিশ করবো তাই ঠিক করতে পারছি না। খুব ভালো লাগছে, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ, নমস্কার।